Hello, good morning students. Hope you are all well. This is Gopal Chandranath, Senior Teacher of Purva Chandrapur High School, Dagunmia Pedi. The previous class I discussed narrative styles part 1 and 2 for class 9 and 10 students. Today I am going to also discuss narrative styles 2. I hope my previous two class you understood well how we change narrative styles, how we change to tense, persons and pronoun of first person, second person and third person, and we also discuss time and place. I hope all of you understood it clearly. So dear learners, today I am going to discuss how to change direct to indirect speech in different sentences. Different sentences. I try to explain it clearly for you. Sentence, you know, there are 5 kinds of sentence: assertive, interrogative, imperative, optative and exclamatory. All kinds of sentences. When we change the native styles direct to indirect, অর্থাৎ যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করি তখন সব সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে ফেলি, বর্ণনামূলক বাক্যে নিয়ে আসি। When we change it direct to indirect. Okay, dear learners, today I know when we change direct to indirect, how we change our reporting verb and conjunction. অর্থাৎ আমরা সেন্টেন্স অনুযায়ী কি কি ভাবে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করি, আজকে আমি ওই দিকটা নিয়ে ডিসকাস করব। এবং তোমরা জানো এক এক সেন্টেন্সে এক এক কনজাংশন আমরা ইউজ করি রিপোর্টেড স্পিচের সেন্স অনুযায়ী। রিপোর্টিং ভার্ব পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্সে আছে, কোন সেন্স প্রকাশ করতেছে, ওই অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্ব চেঞ্জ করব। When we say the reported speech assertive sentence, যখন রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে তখন আমরা রিপোর্টিং ভার্ব সে জায়গা সেও রাখতে পারি। সে আমি প্রেজেন্ট টেন্স ইউজ করতেছি, সে অবলিক সেজ, অথবা যখন অবজেক্ট থাকবে তখন আমরা টেল ব্যবহার করতে পারি। টেল পাস্ট টেন্স হলে সেড বা টোল ইউজ করব। যেমন এক্সাম্পল হিসেবে আমি বলতেছি হি সেজ আই এম ইল, আমি অসুস্থ। এটা আমি পরিবর্তন করার ক্ষেত্রে যখন দেখব লিখব হি says that he is ill, এখানে সেজে বসাই দিছি। অ্যাসার্টিভ সেন্টেন্স সে বা টেল থাকলে আমরা সে বা টেল। তবে এখানে একটা কথা মনে রাখো, যখন থাকবে সেজের পরে অবজেক্ট থাকবে, যখন থাকবে যে হি সেজ টু মি, অর্থাৎ এই অবজেক্টটা যখন থাকবে তখন আমরা কি করব, অবজেক্ট থাকলে সে না বসিয়ে আমরা বসাবো তখন টোল্ড। হি প্রেজেন্ট টেন্স হলে টেল, হি টেলস মি। যখন অবজেক্টটা বসাবো তখন আমরা সে না বসাই টেল বসাই, পাস্ট টেন্স হলে টোল্ড বসাবো, আর পরে দিয়ে অবশ্যই অবজেক্ট বসাবো। আর অবজেক্ট না থাকলে সাধারণত আমরা সেই ব্যবহার করলেই এনাফ। ওকে, এবং কনজাংশন হিসেবে আমি দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে কী ব্যবহার হচ্ছে, যেহেতু এই সেন্টেন্সটি ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচটি আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সো উই ইউজ দ্যাট। এখানে আমি বলবো কনজাংশন, তাহলে আমরা ইউজ করব দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সে
দ্যাট ইউজ করব বর্ণনামূলক বাক্যে। নাও উই কাম সেকেন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। First one assertive and second interrogative. When the reported speech indirect পরিবর্তন করলে আমরা দেখব যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে তখন আমরা রিপোর্টিং বার বিষয়ে বসাবো আস্ক, পাস্ট টেন্সে আস্ক আর ইডি হবে, পাস্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্স হলে আস্ক দিব, আমরা আস্কে রাখতেছি। আর অথবা ইনকোয়ার, INQUIR, ইনকোয়ার অফ, সাধারণত আমরা আস্কে ব্যবহার করি। Usually we use ask. For example, he said to me are you, how are you? It is interrogative sentence. Interrogative, TRRO, interrogative. Interrogative sentence. So when we find interrogative sentence in reported speech, তখন আমরা পরিবর্তনকালে when we change direct to indirect speech, we change he said এর পরিবর্তে আমি এখানে ask ব্যবহার করব। he asked, যেহেতু past tense asked ব্যবহার করব, he asked me দুই অংশের মধ্যে আবার কি বসাবো, যেহেতু ডব্লিউ কোশ্চেন, সাধারণত ডব্লিউ কোশ্চেন না থাকলে আমরা ব্যবহার করব, ডব্লিউ কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা ব্যবহার করব ইফ, আর ডব্লিউ কোশ্চেন থাকলে আমরা ডব্লিউ কোশ্চেনটাই ব্যবহার করে দিব। হাউ ডব্লিউ কোশ্চেন অন্তর্ভুক্ত, হয়তো ইফ বসাবো না হয় ডব্লিউ কোশ্চেন। যদি বিভার দিয়ে শুরু হয়, বিভার দিয়ে যেমন এম ইজ আর, ওয়াজ ওয়ার, ডু বার থাকলে, এগুলো থাকলে এগুলো দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তখন আমরা ব্যবহার করব ইফ। আর ডব্লিউ কোশ্চেন ইউজ হলে ডব্লিউ কোশ্চেন ব্যবহার করব। যদি থাকতো আর ইউ ইল, ওইরকম হলে আমি ইফ, যদি ওইরকম থাকতো আর ইউ ইল আমি ওই বাক্যটা লেখা, ডব্লিউ কোশ্চেন থাকলে ডব্লিউ কোশ্চেন ব্যবহার করব। আচ্ছা তাহলে লিখব হি আস্কড মি হাউ, ফার্স্ট পারসন অবশ্যই বলতে হাউ আই, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী অবজেক্ট মি, সুতরাং মি সাবজেক্ট ইজ আই, হাউ আই ওয়াজ, ফুল স্টপ বাক্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়েছে। সুতরাং আমরা কি জানতে পারলাম, উই ইউজ আস্ক অর ইনকোয়ার অফ হোয়েন উই ফাইন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। রিপোর্টিং ভার্ব সেড এর পরিবর্তে হয়েছে আস্ক অথবা ইনকোয়ার অফ, এবং দুই অংশের দুইটা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মধ্যখানে কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করছি এখানে হাউ থেকে গেছে। কিন্তু যখন আমার এখানে থাকবে বি ভার্ব, যদি এরকম থাকে আর ইউ ইল, আর ইউ ইল, আর ইউ ইল, তখন আমি বসাবো হাউ না বসাই ব্যবহার করব ইফ, ইফ আই ওয়াজ ইল, আমরা তখন এটি ইউজ করতে পারি। তাহলে আমরা কি জানলাম, ইফ এবং ডব্লিউ কোশ্চেনের মধ্যে যখন বিভার বা ডুবার দিয়ে শুরু হবে তখন ব্যবহার করব ইফ, আর যখন ডব্লিউ কোশ্চেন থাকবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ডব্লিউ কোশ্চেন দিয়ে শুরু হবে, তখন আমরা ইউজ করব ওই ডব্লিউ কোশ্চেনটাই রেখে দেব। ক্লিয়ার? ওকে, নাও we discuss imperative sentence. Imperative sentence, dear learners, generally you know what is imperative sentence? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ পায়, তখন ওই সেন্টেন্সকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। তদ্রূপ narrative স্টাইলেও when we change direct to indirect speech, we use reporting verb according to sense of imperative sentence.
ইনডাইরেক্ট স্পিচ এর সেন্স অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্বটা ইউজ করব। সাধারণত যখন আদেশ হলে অর্ডার আমরা ইউজ করতে পারি, ORDER, অর্ডার। সামরিক আদেশ হলে কমান্ড, সামরিক আদেশ হলে কমান্ড, সামরিক আদেশের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কমান্ড। আর অন্য ক্ষেত্রে আমরা বলতে পারি উপদেশ বুঝালে অ্যাডভাইস। আদেশ বা সামরিক আদেশ, এটা হলো আদেশ, সামরিক আদেশ। সামরিক আদেশ হলে কমান্ড। আর উপদেশ বুঝালে উপদেশ অর্থ হলে অ্যাডভাইস। অনুরোধ বুঝাবো আমরা রিকোয়েস্ট। রিকোয়েস্ট এটা যখন অনুরোধ প্রকাশ করবে, অনুরোধ প্রকাশ করলে আমরা বলবো রিকোয়েস্ট। আর নিষেধ বুঝালে ফরবিড। ফরবিড এটা হবে নিষেধ বুঝাবে। যখন নিষেধ বুঝাবে তখন হবে ফরবিড। আর প্রস্তাব বুঝালে আমরা ব্যবহার করব প্রপোজ। এটা বুঝাতে পারি আমরা যখন রিপোর্টেড স্পিচ দ্বারা, ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচ দ্বারা যখন কোনো প্রস্তাব বুঝাবে তখন আমরা ইউজ করব প্রপোজ। আর সাধারণত যখন আদেশ উপদেশ স্পষ্ট কিছু না বুঝাবে, আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এগুলো স্পষ্ট যখন না বুঝাবে, ওই অনুজ্ঞাসূচক বাক্যে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে জেনারেলি উই ইউজ টেল। পাস্ট টেন্স হলে টোল্ড। টেল বা এ টোলটা এটাই আমরা বেশি ইউজ করি। ইউজুয়ালি যখন স্পষ্ট বোঝা না যাবে তখন আমরা সাধারণত এটা ব্যবহার করব। স্পষ্ট বোঝা না গেলে, অস্পষ্টকে যখন আদেশ উপদেশ অনুরোধ নিষেধ প্রস্তাব এরকম কিছু প্রকাশ পাচ্ছে না স্পষ্ট, তখন আমরা ব্যবহার করব টেল জেনারেলি। আর সাধারণত আদেশ বা সামরিক আদেশ ক্ষেত্রে অর্ডার অর কমান্ড, উপদেশ বুঝালে অ্যাডভাইস, অনুরোধ বুঝালে রিকোয়েস্ট, নিষেধ বুঝালে ফরবিড, প্রস্তাব বুঝালে প্রপোজ। আর ইউজুয়ালি উই ইউজ টেল। নাও কাম টু দ্য রিপোর্টিং ভার্ব এগুলো। এবং আমরা কনজাংশন কি ইউজ করব? কনজাংশন যখন আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ হচ্ছে তখন দুই অংশের মধ্যে আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করব টুটা ব্যবহার করব। আবার মাঝে মাঝে আমরা লেট থাকলে দ্যাটও ব্যবহার করতে পারি, টু অবলিক দ্যাট। কিন্তু দ্যাটটা কখন বসবে? লেট থাকলে দ্যাট, এটা ব্যবহার উল্লেখ করতে পারি। দ্যাট বসবে লেটের ক্ষেত্রে। সাধারণত লেটাস থাকলে আমরা দ্যাট দিয়ে শুরু করব। আর রিপোর্টের স্পিচের টেন্স অপরিবর্তিত থাকবে, উইল ক্যানট চেঞ্জ টেন্স। কিন্তু এদিকে যখন রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স না হয়ে পাস্ট টেন্স থাকবে, ওই টেন্সের রুল অনুযায়ী আমরা এদিকে টেন্স পরিবর্তন করবো, ইন্টারভিউ টেন্স পরিবর্তন করব। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের সবসময় টেন্স অপরিবর্তিত থাকবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, I give one example for imperative sentence. The teacher said at once. Do it at once. টিচার অর্ডার করছে, আদেশ করছে আমরা ধরতে পারি। তখন আমি বলবো চেঞ্জ করতে, দ্য টিচার ordered me to do it at once. So we use in ordered instead of said. We use ordered instead of said. said এর পরিবর্তে আমি ordered ব্যবহার করছি। শিক্ষক আর যদি উপদেশ বোঝায় তখন আমি বলবো অ্যাডভাইস। যদি বলে
the teacher said to me never tell a lie, তখন we use said এর পরিবর্তে advice, teacher advised me not to tell a lie. another অনুরোধ রিকোয়েস্ট, যখন এখানে অনুরোধ বুঝাবে তখন বলবো রিকোয়েস্ট, নিষেধ বুঝালে ফরবিড। আশা করি এভাবে তোমরা বুঝতে পারছো এবং টেন্স অপরিবর্তিত রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। নাও উই ডিসকাস অ্যানাদার সেন্টেন্স নেক্সট, optative sentence number 4, optative সেন্টেন্স। optative সেন্টেন্স সাধারণত কি বোঝায়? যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা আকাঙ্ক্ষা প্রার্থনা প্রকাশ করে, মনের ইচ্ছা আকাঙ্ক্ষা বা প্রার্থনা প্রকাশ পায়। সো ওই ইচ্ছা আকাঙ্ক্ষা প্রার্থনা অনুযায়ী আমরা ইউজ করব রিপোর্টিং ভার্ব প্রে অথবা উইশ, প্রে অবলিক উইশ। আর কনজাংশন হিসেবে আমরা দুই অংশের মধ্যে ব্যবহার করব দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দ্যাট ব্যবহার করেছি, আর অপটেটিভ সেন্টেন্সে আসি আবার দ্যাট ব্যবহার করব। ইন্টারভিউ আমরা ইউজ করছি ইফ অথবা ডব্লিউএস কোশ্চেন, আর ইম্পারেটিভ সেন্টেন্সে ইউজ করছি অনলি। আর লেট থাকলে দ্যাট বসে, যখন লেট আস ডিসকাস দ্য ম্যাটার, লেট আস ডিসকাস নেগেটিভ স্টাইল, তখন আমরা দ্যাট ব্যবহার করবো এরকম লেটের। লেটকে ফাদার সেড টু মি মেলা লিভস ইউ, ফাদার সেড টু মি মে আল্লাহ ব্লিভস ইউ, ইট ইজ অপটেটিভ সেন্টেন্স। মেন ইস্যু হচ্ছে অপটেটিভ sentence. So we change it, father pray or wish. So we use pray, wish দিলে হবে pray দিলে। father prayed me Allah, মেয়েকে মাইটে পরিণত হবে, সাবজেক্টে পড়ে যাবে আল্লাহ মাইট ব্লিজ ইউ, সেকেন্ড পার্সন অবজেক্ট হচ্ছে অবজেক্ট মি, আল্লাহ মাইট ব্লিজ মি। ফাদার প্রেড মি দ্যাট, সরি উই ইউজ দ্যাট, ফাদার প্রেড মি দ্যাট, কনজাংশন দ্যাট আল্লাহ মাইট ব্লিজ মি। Okay, now we discuss exclamatory sentence. Exclamatory number 5, কাকে বলে? যে বাক্য দ্বারা মনের ইচ্ছা আকাঙ্ক্ষা যে বাক্য দ্বারা হর্ষ বিষাদ বিস্ময় অর্থাৎ দুঃখ আনন্দ বেদনা প্রকাশ পাবে, ওই রকম সেন্টেন্সকে আমরা বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেশন হিসেবে আমরা ইউজ করবো, রিপোর্টিং ভার্ব হিসেবে ইউজ করব এক্সক্লেম উইথ জয় অবলিক এক্সক্লেম উইথ জয় অবলিক সরো এক্সক্লেম উইথ জয় সরো, আনন্দ বুঝাইলে জয়, দুঃখ বোঝালে সরো। আর ক্রাই আউট ব্যবহার করতে পারি, ক্রাই আউট বা ক্রাই আউট উচ্ছ্বাস বুঝালে, বা ওয়ান্ডার এরকম ইউজ করি আমরা। আর কনজাংশন হিসেবে ব্যবহার করি দ্যাট, দুই অংশের মধ্যে এক্সক্লেমেটরি সেন্টেন্সও অ্যাজ লাইক অ্যাজ সেম এজ দ্যাট, এক্সক্লেমেটরিও দ্যাট ইউজ করি। যেমন ফর এক্সাম্পল we can use he said how nice the bird is, it is exclamatory sense. So we say exclaim exclaimed with joy or cry out দিলে হয়, with joy that, he exclaimed with joy that the bird
ওয়াজ টেন্স পরিবর্তনকারী পরিণত হয়েছে বাক্যটি ভেরি নাইস। ওকে, হি এক্সপ্লেইন উইথ সরি জয় দেখি নেই, হি এক্সপ্লেইন উইথ জয় দ্যাট হি এক্সপ্লেইন উইথ জয় দ্যাট দ্য বার্ড ইজ ওয়াজ ওয়াজ ভেরি নাইস। এখানে আমরা সেডের পরিবর্তে ইউজ করছি এক্সপ্লেইনড, আর এক্সপ্লেইনড উইথ জয়। আর দুঃখ বুঝালে বোঝাবো সরো, আর উচ্ছ্বাস বুঝালে ক্রাই আউট, আর বিশ্ব বুঝালে ওয়ান্ডার ইউজ করি আমরা। আর দুই অংশের মধ্যে আমরা কনজাংশন ইউজ করছি দ্যাট। আর অন্যান্য নিয়ম অ্যাসার্টিভ সেন্টেন্সের হচ্ছে পরিণত দি বার্ড সাবজেক্ট প্রথমে আসছে, বার্ড সেন্স হচ্ছে ইজ হচ্ছে ওয়াজ, এবং হাউস পরিবর্তে ভেরিয়েন্স নাইস নাইস ফুল স্টপ পরিণত হচ্ছে। ইন দিস ওয়ে উই ক্যান সেন্স ডিফারেন্ট পার্টস অফ সেন্টেন্সেস। Assertive. Today we discuss assertive, interrogative, imperative, optative and exclamatory sentence. How we sense different kinds of sentence. কিভাবে আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে বিভিন্ন বাক্যকে রূপান্তরিত করি, এইসব নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। ভালো বুঝতে পেরেছ তোমরা? আই রিকোয়েস্ট ইউ টু ওয়াচ মাই ভিডিও। ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড, watch it again and again, and if you find any problem you can comment me in my comment box. I try to solve this or clear it in my next class. So I hope all of you try with your best and try to understand clearly. That's you will keep safe and sound, stay home, and if you need to go outside, you must be use masks and wash your hand again and again. Okay, goodbye, thank you.